চ্যাপ্টার ৩৮ কার্টেন কল। ক্যাপিম মাটিতে টানটান হয়ে শুয়েছিল। তার সারা শরীরে চুলকানি আর ব্যথা হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন এই নরক যন্ত্রণা থেকে বাঁচতে সে এখনই নিজেকে টুকরো টুকরো করে ফেলে। তারপর সে দেখল এক ঝলকে একটা লালচে আগুনের ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ল, আর সে কান ফাটানো একটা বিস্ফোরণের শব্দ শুনল। সে ভেবেছিল এই শেষ মুহূর্তটা হয়তো তার কাছে অনন্তকালের মতো দীর্ঘ মনে হবে, আর এই সময় সে তার স্ত্রী আর সন্তানদের সাথে কাটানো সুন্দর স্মৃতির দৃশ্যগুলো মনে করার সুযোগ পাবে। সে ভেবেছিল এই অমানসিক অত্যাচার আর সহ্য করতে হবে না ভেবে তার হয়তো স্বস্তি লাগবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার বুকের গভীর থেকে প্রচণ্ড এক ভয় আর বেঁচে থাকার এক তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। আর সেই সব তথাকথিত স্মৃতি তার মনের কোণে উঁকি দেওয়ার আগেই এক অসহ্য যন্ত্রণায় সে অভিভূত হয়ে পড়ল। আর তারপরই সে এক গভীর অন্ধকারে তলিয়ে গেল। বুম! ডাইনিং রুমের জানালাগুলো টুকরো টুকরো হয়ে উড়ে গেল। তার সাথে অগণিত ইটের টুকরো আর ধ্বংসাবশেষ ছিটকে পড়ল। আর আগুনের জ্বলন্ত শিখাগুলো কেবলই বাইরের দিকে বেরিয়ে আসতে চাইল। এই এলাকায় টহলরত প্রহরীরা সাথে সাথেই ছিটকে পড়ে গেল। যাদের গায়ে আঘাত লাগেনি তাদের কানেও এক তীক্ষ্ণ ঝিঁঝি শব্দ বাজতে লাগল। তাদের শরীরগুলো টলমল করতে লাগল, ভারসাম্য হারালো, কিংবা তারা মাটিতে লুটিয়ে পড়ল। তারা দেখল ডাইনিং রুমের বাইরের দেয়ালের অর্ধেকের বেশি অংশ ধসে পড়েছে, আর আগুনের শিখাগুলো যেন শূন্যেই ভেসে বেড়াচ্ছে। পুরো রাস্তার বাসিন্দারা আর আশেপাশের দায়িত্বে থাকা পুলিশ অফিসাররা একই সাথে একটা বিকট বিস্ফোরণের শব্দ শুনল। এই শব্দ তাদের সবাইকে বিভ্রান্ত আর আতঙ্কিত করে তুলল। ডাইনিং রুমের ভেতরে কালো বর্ম আর কালো মুকুট পরা অবস্থায় ক্লাইন দাঁড়িয়েছিল। সে লাল আগুনের মাঝে স্নান করছিল, আর কোনোরকম ভ্রুক্ষেপ না করেই সে সেই শক্তিশালী বিস্ফোরণের ঢেউগুলো উপভোগ করছিল। তার চারপাশের অনেক কালো গ্যাস ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, এমনকি তার স্পিরিট বডিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সেটা মোটেও তেমন গুরুতর কিছু ছিল না। একটা উল্টে যাওয়া টেবিলের পাশে মিস্টার পার্কার আর ক্যাপিম ছিটকে একটা কোণায় পড়েছিল। তাদের মাথাগুলো ফেটে যাচ্ছিল, আর শরীরগুলো পুড়ে কয়লা হয়ে গিয়েছিল। তাদের শরীরের ওপরের অংশে তখনও ধিকধিক করে আগুন জ্বলছিল, আর বাকি ভৃত্যদের অবস্থাও ছিল একদম একই রকম। ফায়ারপ্লেসের উল্টো দিকের অংশে ম্যাডাম ক্যাটি সময়মতো আক্রমণটা এড়াতে পারেনি। সে সজোরে দেয়ালের সাথে আছড়ে পড়ে, তারপর মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে রক্তে ভেসে যাচ্ছিল, আর তার চামড়ায় অনেক পোড়া দাগ দেখা যাচ্ছিল। তার চামড়ার একটা অংশ আর আস্ত ছিল না। সে তখনও মারা যায়নি, কিন্তু তার এমন গুরুতর আঘাতের কারণে সে অজ্ঞান হয়ে পড়েছিল। তা সত্ত্বেও খিঁচুনি ওঠার সময় সে কাশছিল, আর আশেপাশের অনেক আগুনের ধোঁয়া সে শ্বাস হিসেবে টেনে নিচ্ছিল। সেই কালো চাবুকটারও একই রকম ক্ষতি হয়েছিল। সেটার গায়ে অনেক ফাটল ধরেছিল, আর চাবুকের ছোট্ট একটা অংশে আগুন ধরে গিয়েছিল। তার কাছে থাকা বিয়ান্ডার বুলেটগুলোর একটাও এই বিস্ফোরণ থেকে রক্ষা পায়নি। ম্যাডাম ক্যাটি আর কোনোভাবেই লড়াই করার মতো অবস্থায় ছিল না। মিস্টার হারাস সময় মতো গড়িয়ে গিয়ে নিজের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রক্ষা করেছিল, কিন্তু তারপরও তার শরীরে অনেক রক্ত আর পোড়া মাংস লেগেছিল। সে টলতে টলতে উঠে দাঁড়াল। তখন দেখা গেল তার পিঠ, তার হেয়ার ব্যান্ড আর তার পা দুটো লাল আগুনে জ্বলছে। তার শ্বাস নেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ল, আর তার শরীর বেশ মারাত্মকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে তার শরীরের মজবুত গঠন আর শক্তি প্রমাণ করার জন্য এটাই যথেষ্ট ছিল। অথবা বলা যায়, সেই কালো লোহার গ্লাভস পরার কারণেই তার শরীর যথেষ্ট মজবুত হয়ে উঠেছিল, আর তার দৈহিক গঠন যথেষ্ট শক্তিশালী হয়ে গিয়েছিল। অবশ্য এগুলো সবই ক্লাইনের অনুমানের মধ্যেই ছিল। যেহেতু সে বুঝতে পারছিল না তার প্রতিপক্ষ ঠিক কতটা আঘাত সহ্য করতে পারবে, তাই পরিকল্পনা করার সময় সে তার শত্রুর শারীরিক ক্ষমতা একটু বেশি করেই ধরে নিয়েছিল। চোখের কোণ দিয়ে মিস্টার হারাস দেখল যে ক্লাইন প্রায় সম্পূর্ণ ঠিকঠাক আছে। তার চোখের তারা ছোট হয়ে আসল। সে তাড়াহুড়ো করে তার বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে সেই দিকে ইশারা করল। সে নিচু গলায় বলল, এক্সাইল। ক্লাইন আবারও বাধা দিতে ব্যর্থ হল। ঘূর্ণিঝড়ের মধ্যে পড়া ছেঁড়া কাগজের মতো সে দূরে ছিটকে গেল। সে হাওয়ায় উড়ে ডাইনিং রুমের বাইরে গিয়ে পড়ল। বাইরের হলঘরে ক্ষণিকের জ্বলে ওঠার পর আগুনটা ইতোমধ্যেই বেশ দুর্বল হয়ে এসেছিল। কাঠের সিঁড়িটার কারণে আর একটা ধ্বংসলীলা শুরু হতে যাচ্ছিল। কিন্তু এখানের ক্ষতিটা খুব একটা মারাত্মক ছিল না, কারণ বিস্ফোরণের মূল ধাক্কাটা ডাইনিং রুমের ভেতরেই আটকে রাখা হয়েছিল। এই সুযোগ কাজে লাগিয়ে মিস্টার হারাস হঠাৎ করে ঘুরে দাঁড়াল, আর সে পেছনের দিকে না তাকিয়েই বাইরের দিকে দৌড় দিল। যদিও তার শরীরে ছড়িয়ে থাকা আগুনের শিখাগুলো তখনও জ্বলছিল, কিন্তু সেগুলো নেভানোর জন্য সে কোনো সময় নষ্ট করল না। সে জানত তার অবস্থা খুবই খারাপ, আর সে তার নিয়ন্ত্রণ হারানোর একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তাছাড়া বিষের প্রভাব খুব শিগগিরই তার চরম পর্যায়ে পৌঁছাবে। এই দুটো বিষয় মিলিয়ে সে ভাবল, ওই অনুপ্রবেশকারীকে হারানোর কোনো সুযোগই তার আর নেই।
এমনকি বেসমেন্টের প্রবেশপথে থাকা সিকোয়েন্স 7 মিস্টার বেলিজের সাহায্য পেলেও ফলাফল একই হবে। মিস্টার হারাসের বিশ্বাস ছিল এই লড়াই যদি চলতে থাকে তবে তার কপালে শুধু দুটো জিনিসই জুটবে, হয় বিষ তার কাজ শুরু করে দেবে, না হয় সে নিজের আঘাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। একবার যখন সে পালানোর সিদ্ধান্ত নিয়েই ফেলল তখন সে ম্যাডাম ক্যাটির কথা আর মোটেও ভাবল না, যদিও সে তখনও বেঁচে ছিল। ক্লাইন, যে মাত্রই এক্সাইলের প্রভাব কাটিয়ে নিজের শরীরটাকে স্থির করেছিল, সে এই দৃশ্যটা দেখতে পেল। সাথে সাথে সে তার মাথা উঁচু করল, মুখ খুলল, আর সে এমন একটা তীক্ষ্ণ চিৎকার বের করল যা কোনো মানুষের পক্ষেই শোনা সম্ভব না। মিস্টার হারাস অনুভব করল তার মাথাটা ঝিমঝিম করে উঠল, আর তার পা দুটো এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চামড়া, যা তখনও মোটামুটি ভালো অবস্থাতেই ছিল, সেটা এখন ঘন আর আধস্বচ্ছ ফোস্কায় ভরে গেল। এটা ছিল তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার একটা প্রাথমিক লক্ষণ। তবে সে খুব দ্রুতই নিজেকে সামলে নিল। সে তার পাগলের মতো দৌড় চালিয়ে গেল আর ভিলার লন থেকে পালিয়ে গেল। তাকে মারা সত্যি খুব কঠিন। ক্লাইন কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য আর তার পিছু নিল না। তার মনে পড়ল তার মূল লক্ষ্য হল বন্দীদের উদ্ধার করা, এই বিপদগামী বিয়ন্ডারদের ধ্বংস করা নয়। সবচেয়ে বড় কথা হল সে তার নিজের অনেক শক্তি খরচ করে ফেলেছে, আর সে নিজেও বেশ গুরুতর আঘাত পেয়েছে। সে যদি এখন পিছু নিত তবে হয়তো সে মিস্টার হারাসের উন্মত্ত পাল্টা আক্রমণ ঠেকাতে পারত না। ক্লাইন তুড়ি বাজাল আর একটা এয়ার বুলেট ছুঁড়ল। বুলেটটা গিয়ে সোজা ম্যাডাম ক্যাটির মাথায় লাগল আর তার সব যন্ত্রণার অবসান ঘটাল। ঠিক তার পরপরই ক্লাইন ঘুরে দাঁড়াল আর বেসমেন্টের প্রবেশপথের দিকে উড়ে গেল। মিস্টার বেলিজ, যার মুখভর্তি দাড়ি ছিল, সে অনেকক্ষণ ধরেই বাইরের পরিস্থিতির ওপর নজর রাখছিল। কিন্তু ওই অনুপ্রবেশকারীর সহযোগীরা সুযোগ পেয়ে অন্ধকূপে ঢুকে পড়তে পারে, এই ভয়ে সে তার নিজের জায়গা ছেড়ে যাওয়ার সাহস পায়নি। ঠিক এই মুহূর্তে সে তার হাতে একটা উচ্চচাপের স্টিম রাইফেল ধরে রেখেছিল, আর সে তার স্পিরিট ভিশন চালু করে রেখেছিল। সেই বিকট বিস্ফোরণের শব্দে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল আর অস্বাভাবিক রকমের চিন্তিত হয়ে পড়েছিল। ঠিক তার পরপরই সে সেই গম্ভীর ভূতটাকে উড়ে আসতে দেখল, আর কোনো রকম দ্বিধা না করেই সে তার রাইফেলটা উঁচিয়ে ধরে ট্রিগার চেপে দিল। ব্যাং! বন্দুকের নল থেকে সাদা ধোঁয়া বেরিয়ে আসল, আর চোখা মাথার একটা হালকা সোনালি রঙের বুলেট অভাবনীয় গতিতে সামনের দিকে ছুটে গেল। ক্লাইন আগে থেকেই প্রস্তুত ছিল, আর সে অনেক আগে থেকেই এমন কিছু একটা সন্দেহ করছিল। মিস্টার বেলিজ গুলি করার আগেই সে একটু বাঁকা পথে ঘুরে গিয়েছিল। বুলেটটা হলঘর চিরে সদর দরজা পেরিয়ে একদম বাইরের দিকে চলে গেল। একই সময় মিস্টার বেলিজ তার ডিউটি রুম থেকে ছুটে বেরিয়ে আসল। সে তার উচ্চচাপের স্টিম রাইফেলটা হাতে নিয়ে একটা ভয়ঙ্কর ভঙ্গি করল আর খুব দ্রুত দরজার দিকে এগোতে লাগল। তার বিশ্বাস ছিল যে অনুপ্রবেশকারী মিস্টার হারাস, ম্যাডাম ক্যাটি আর মিস্টার পার্কারকে শায়েস্তা করতে পেরেছে, সে খুব সহজেই তাকেও মেরে ফেলতে পারবে। তাছাড়া এত বড় একটা হট্টগোল নিশ্চয়ই অনেকের মনোযোগ কেড়ে নিয়েছে। ম্যান্ডেটেড পানিশাররা যে এটা তদন্ত করতে আসবে না, সেই ব্যাপারে সে একদমই নিশ্চিত হতে পারছিল না। তাই তার কাছে একটাই রাস্তা খোলা ছিল, আর সেটা হলো পালানো। ক্লাইন আবারও একটা অদৃশ্য তীক্ষ্ণ চিৎকার করে উঠল। এতে মিস্টার বেলিজের মনে হল যেন একটা বিশাল হাতুড়ি দিয়ে কেউ তাকে সজোরে আঘাত করেছে। সে দিনের বেলায় চোখে সর্ষে ফুল দেখতে লাগল, আর তার নাকের ডগা বেয়ে কয়েক ফোঁটা রক্ত ঝরে পড়ল। কিন্তু এতেও মিস্টার বেলিজের পালানো থামল না। ক্লাইনকে থামানোর জন্য তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর সে ইতোমধ্যেই হলঘরের দিকে দৌড়াতে শুরু করেছিল। সে হোঁচট খেতে খেতে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ক্লাইন এক মুহূর্তের জন্য একটু দ্বিধা করল। তারপর সে তার পিছু নেওয়া আর লড়াই করার চিন্তাভাবনা বাদ দিল। সে প্রধান গ্যাস ভাল্বটা বন্ধ করে দিল। তারপর সে বেসমেন্টের প্রবেশপথে গিয়ে একের পর এক তুড়ি বাজাতে লাগল। ব্যাং, ব্যাং, ব্যাং! এয়ার বুলেটগুলো গিয়ে সেই অদৃশ্য দেয়ালে আঘাত করতে লাগল, আর ধীরে ধীরে সেই কনফাইনমেন্ট বা আটকে রাখার দেয়ালটা ভেঙে পড়তে শুরু করল। ক্লাইনের গ্যাস বিস্ফোরণ ঘটানোর আর বায়োলজিক্যাল পয়জন বোতল ব্যবহার করার সাহস পাওয়ার পেছনে এটাও একটা বড় কারণ ছিল। মাটির নিচের অন্ধকূপে মিস্টার হারাসের কনফাইনমেন্টের প্রভাব থাকায় যতক্ষণ না সরাসরি কোনো আঘাত আসছিল, ততক্ষণ ওই অসহায় মেয়েদের ভুল করে কোনো ক্ষতি করে ফেলার দুশ্চিন্তা তার ছিল না। সে তালাগুলো ভেঙে ফেলল আর উড়ে অন্ধকূপের ভেতরে ঢুকে পড়ল। আগে তার ডিভিনেশনের দৃশ্য থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে সে প্রথমেই সেই সেলটা খুঁজে বের করল যেখানে ডেইজিকে আটকে রাখা হয়েছিল। তারপর সে নিশ্চিত হল যে মেয়েটা খুব বেশি আঘাত পায়নি, আর সে তখনও নড়াচড়া করতে পারছিল। তারপর তার শরীরটা একটা মায়ামূর্তির মতো হয়ে গেল, আর সেই ধাতব দরজার ভেতরে গলে ঢুকে গেল। ক্যাঁচ, ক্যাঁচ, ক্যাঁচ! একদিকে লোহার দরজাগুলো একটার পর একটা খুব দ্রুত খুলে যেতে লাগল। দেখে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য আত্মা ছুটে গিয়ে সেগুলো খুলে দিচ্ছে। ক্যাঁচ, ক্যাঁচ, ক্যাঁচ! একদিকের কাজ শেষ হওয়ার পর সে অন্যদিকের দরজাগুলো একইভাবে খুলল।
ডেইজি আর অন্য মেয়েরা বাইরের বিস্ফোরণের শব্দে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর কোনো এক অদ্ভুত কারণে তার সেলের দরজাটা খোলা দেখে সে অবাক হয়ে গেল, অথচ কেউ সেলের ভেতর ঢুকল না। তার মনে হল সে চাইলে যে কোনো সময়েই ওখান থেকে বের হয়ে যেতে পারবে। কিছু মেয়ে, যাদেরকে একদম সম্প্রতি অপহরণ করে আনা হয়েছিল এবং যাদের ওপর এখনও তেমন কোনো কড়াকড়ি করা হয়নি, তারা সাহস জোগাল। তারা উঠে দাঁড়াল আর বেসমেন্টের বাইরের রাস্তার দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করল। বিস্ফোরণে একটু ক্ষতিগ্রস্ত হওয়া হলঘরটা তারা পার হল, আর সেই জ্বলতে থাকা ভিলার ক্রমেই খারাপ হতে থাকা পরিস্থিতি পেছনে ফেলে তারা স্বাধীনতার দিকে আরও জোরে ছুটতে লাগল। যখন তারা রাস্তায় পৌঁছাল, ডেইজি আর অন্য মেয়েরা ভাবল একবার পেছনের দিকে ফিরে তাকাবে। পেছনে তাকাতেই তারা আবছাভাবে দেখতে পেল সেই ভয়ঙ্কর ভবনটার একদম ওপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা একটা বিশাল অবয়ব। তার সারা শরীরে ছিল একটা সম্পূর্ণ কালো রঙের বর্ম, আর মাথায় ছিল একটা কালো মুকুট। হুস! অবয়বটার পেছনের আলখাল্লাটা কোনো শব্দ ছাড়াই বাতাসে উড়তে শুরু করল। দৃশ্যটা মনের মধ্যে গেঁথে নিয়ে পুলিশের ওপর তাদের অবিশ্বাসের কারণে তারা কাছাকাছি কোনো একটা গির্জার খোঁজ করতে লাগল। ক্লাইন যখন সেই ধোঁয়ায় আচ্ছন্ন আর জ্বলতে থাকা ডাইনিং রুমে ফিরে আসল, সে দেখল মিস্টার পার্কার আর ম্যাডাম ক্যাটির বিয়ান্ডার বৈশিষ্ট্যগুলো মাত্রই ফুটে উঠতে শুরু করেছে। তারা নিজেদের সাথে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল, ক্লাইন সেগুলো ভালো করে চেক করে দেখল, আর সে বুঝতে পারল তার বেশিরভাগ জিনিসই একদম নষ্ট হয়ে গেছে। এমনকি তাদের টাকা পয়সাগুলোও পুড়ে একদম ছাই হয়ে গিয়েছিল। ক্লাইন লাফ দিয়ে 2 তলা আর 3 তলায় উঠে গেল। দরকারি কোনো সূত্র পাওয়া যায় কিনা সেটা সে খুব দ্রুত পরীক্ষা করে দেখতে লাগল। সে মিডিয়াম শিপ ব্যবহার করার কোনো চেষ্টা করল না, কারণ তার হাতে একদমই সময় ছিল না। আর তাদেরকে সেই ধূসর কুয়াশার ওপরে নিয়ে যাওয়াটা তার কার্টেন কল বা নাটকের শেষ দৃশ্যের উদ্দেশ্যের সাথে কোনোভাবেই মিলছিল না। যদি একজন সাধারণ স্তরের নেতাকেও গোপনীয়তা রক্ষা করতে বাধ্য করা হয়, তবে এই গুরুত্বপূর্ণ মানুষদের ক্ষেত্রেও নিশ্চয়ই তাদের নিজস্ব কোনো বাধা নিষেধ থাকবে। তারা আমার ইচ্ছামতো মিডিয়ামশিপ ব্যবহার করার জন্য মোটেও ভালো কোনো পাত্র নয়। তাছাড়া এর আগের ধারাবাহিক কাজগুলো খুবই ঝামেলার, ভীষণ জটিল, আর আমি এখন যে পরিস্থিতিতে আছি তার জন্য একদমই বেমানান। ক্লাইন তার তদন্ত শেষ করল। তেমন উল্লেখযোগ্য কিছুই সে পেল না, তবে সে একটা ট্যারট কার্ডের ডেক তুলে নিল। ধ্বংস হয়ে যাওয়া আর পুড়ে কয়লা হয়ে যাওয়া ডাইনিং রুমে ফিরে এসে সে ট্যারট কার্ডের ডেক থেকে সবগুলো মেজর আরকানা কার্ড বের করে নিল। তারপর সে হেঁটে ক্যাপিমের লাশের কাছে গেল। এরপর সে বিশেষভাবে 2টো কার্ড হাতে নিল, আর বাকি কার্ডগুলো সে ক্যাপিমের শরীরের ওপর ছিটিয়ে দিল। এই কাজ শেষ হওয়ার পর সে ক্যাপিমের চোখ দুটো ওই বিশেষভাবে বেছে নেওয়া 2টো ট্যাট কার্ড দিয়ে ঢেকে দিল। কার্ডগুলোর মূল দিকটা ওপরের দিকে মুখ করা ছিল। ততক্ষণে মিস্টার পার্কার আর ম্যাডাম ক্যাটির বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো পুরোপুরি ফুটে উঠেছিল। কয়েক 10 সেকেন্ড পর ভিলার বাইরে শূন্য একটা মায়াবী দরজা ভেসে উঠল। দরজাটার গায়ে অনেক জটিল সব চিহ্ন আঁকা ছিল। কোনো শব্দ ছাড়াই দরজাটা খুলে গেল, আর সেখান থেকে পাটভাঙা স্যুট পরা এক সুদর্শন মানুষ বেরিয়ে আসল। তাকে দেখে 40-এর কোঠায় বয়সের একজন পরিণত আর রুচিশীল মানুষ বলে মনে হচ্ছিল। তার 2টো সোনালি চোখ ছিল, আর একবার মাত্র এদিক ওদিক তাকিয়েই সে আগুনের ভেতরে থাকা ডাইনিং রুমটার ওপর নজর স্থির করল। ঠিক এই সময় প্রবল বেগে একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল, আর একটা অবয়ব প্রচণ্ড গতিতে উড়ে আসল। সে ছিল একটা নরম টুপি পরা এক বয়স্ক মানুষ। তার রূপলি চোখের দৃষ্টিতে একটা অস্বাভাবিক রকমের গাম্ভীর্য ছিল। সে একটা কালো রঙের আলখাল্লা পরেছিল, যার গায়ে লর্ড অফ স্টর্মসের প্রতীক সুতো দিয়ে নকশা করা ছিল। সে আর কেউ নয়, চার্চ অফ স্টর্মসের কার্ডিনাল, ব্যাকল্যান্ডের আর্চবিশপ, ঈশ্বরের স্পিলসিঙ্গার এস স্নেক। তুমি এখানে কেন? এস গভীর গলায় জিজ্ঞেস করল। চেরুড বড়োর যে কোনো বিয়ন্ডার সংক্রান্ত বিষয় হোলি উইন্ড ক্যাথেড্রালের আওতাধীন ছিল, তাই এই প্রশ্নটা করার পুরো অধিকার তার ছিল। সোনালি চোখের সুদর্শন মানুষটার মুখের ভাব একটু বিরক্তিকর হয়ে উঠল। সে উত্তর দিল, আমি আশেপাশেই থাকি। তারা ওয়েস্ট বড় এলাকার কাছাকাছি ছিল। তারা দুজন আর কোনো কথা বলল না। তারা একই সাথে মাটিতে নামল আর সেই বিস্ফোরণের জায়গাটায় প্রবেশ করল। একটা প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় পাক খেয়ে উঠে আগুনের শিখাগুলোকে উড়িয়ে নিয়ে গেল, আর সেগুলোকে বাইরের সেই কৃত্রিম ফোয়ারার দিকে ছুঁড়ে ফেলল। দেখে মনে হচ্ছিল বাতাসটার যেন নিজস্ব একটা প্রাণ আর বুদ্ধি আছে। তারপর সেই 2জন ডেমিগড অবয়ব দেখতে পেল ম্যাডাম ক্যাটিকে। তার মাথায় গুলি লেগেছিল, আর তার শরীরের মাংস পুড়ে একদম কালো হয়ে গিয়েছিল। আর তারা মিস্টার পার্কারকেও দেখতে পেল, যে অন্য একজনের সাথে জড়িয়ে পড়েছিল, আর তার মাথাটা ফেটে গিয়ে ভেতরের দিকে দেবে গিয়েছিল। তারা ক্যাপিনকেও দেখতে পেল। তার সারা শরীর ট্যাট কার্ড দিয়ে ঢাকা ছিল, আর সেই মানব পাচারকারীর মুখের ওপর 2টো মেজর আরকানা কার্ড রাখা ছিল। এই কার্ডগুলো ছিল জাজমেন্ট বা বিচারের কার্ড, যেখানে দেখা যাচ্ছিল একজন অ্যাঞ্জেল একটা বিশাল তুর্য বাজাচ্ছে, আর অন্যটা ছিল
দ্য এম্পেরর বা সম্রাটের কার্ড, যে বর্ম পরেছিল আর যার মাথায় মুকুট ছিল। প্রায় একই সময় কার্ডিনাল স্নেক আর সেই সুদর্শন মানুষটা কিছু একটা টের পেল, আর তারা তাদের মাথা ঘুরিয়ে বাইরের দিকে তাকাল। তারা দেখতে পেল একটা বিশাল ও গম্ভীর অবয়বকে, যেটার গায়ে কালো বর্ম আর মাথায় কালো মুকুট ছিল। সে ভিলার পাশের একটা বাড়ির একদম ছাদে দাঁড়িয়েছিল। অবয়বটা হালকা করে মাথা নাড়াল, আর তার আলখাল্লাটা ওপরের দিকে উড়ে উঠল। তারপর কোনোরকম আভাস দেওয়া ছাড়াই সে অদৃশ্য হয়ে গেল, ওই দুজন হাই সিকোয়েন্স বিয়ান্ডারদের একদম চোখের সামনে দিয়ে।